প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরো একটা সার্কিটের আরো একটা ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। 3 চ্যাপ্টারেরই ক্লাস, কারণ 3 চ্যাপ্টারে আমরা জানি অনেকগুলো ক্লাস লাগবে, কারণ 3 চ্যাপ্টারটা আমাদের অনেক বড় চ্যাপ্টার, সার্কিটের সবচেয়ে বড় চ্যাপ্টার, এবং এখানে অনেকগুলো থিওরেম আছে, যে থিওরেমগুলো সবগুলোই প্রায় ইম্পর্টেন্ট, সেটা এই পরীক্ষার জন্য এবং ফিউচারের জন্য। তো আমরা অলরেডি কারশফ, সুপারপজিশন, থেভেনিন এইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নর্টনস থিওরেম নিয়ে আলোচনা করব। আমি থেভেনিন থিওরেম আলোচনার সময় সম্ভবত বলেছিলাম যে থেভেনিন এবং নর্টন এই দুইটা থিওরেমের মূল নিয়ম কারণ প্রায় একই রকম। তো থেভেনিনে আমি বলছিলাম যে ফার্স্ট যেই শাখার কারেন্ট বের করতে বলে সেই শাখাটাকে খুলে ফেলতে হয়। আরো বলছিলাম যে থেভেনিন এবং নর্টনে সাধারণত একটা শাখার কারেন্ট বের করতে বলে, সুপারপজিশন এবং কারশফে সাধারণত প্রতি শাখার কারেন্ট বের করতে বলে। এই মিলগুলো আমি কিন্তু বলে দিছিলাম। তো থেভেনিনে আমরা এর আগের ক্লাসেই আমরা থেভেনিনের দুইটা অঙ্ক প্লাস থেভেনিনে কিভাবে সমাধান করে সেটা আলোচনা করে দুইটা অঙ্ক আমরা সলিউশন করে দিছিলাম এক ভিডিওতেই, খুব অল্প সময়ের মধ্যে, আধা ঘন্টার টাইমের মধ্যে বা 40 মিনিট এরকম। তো আজকেও আমরা সেরকম প্রায় একই টাইপের দুইটা সার্কিট, দেখো প্রায় একই রকম সার্কিট। আগে ওই দিনও আমি এরকম একটা সার্কিট এবং এরকম একটা সার্কিট নিয়েছিলাম, আজকেও সেই একই রকম দুইটা সার্কিট বাছাই করছি, যাতে তোমার কনফিডেন্টটা তৈরি হয় যে একই টাইপের সার্কিট থেভেনিন দিয়েও করা যায়, নর্টন দিয়েও করা যায়, শুধু প্রসেস আলাদা। তো ফার্স্ট আমি যেটা করি সেটা হলো যে কিভাবে কোন থিওরেম অ্যাপ্লাই করে ম্যাথ সলিউশন করতে হয় সেটা একটু সংক্ষেপে বলে দেই, ওভাবে বিস্তারিত লিখে দেই না, যেহেতু আমি বলে দিই তোমরা লিখে নিবা নিজের মতন করে। আমি চাই যে তোমার বিষয়টা তুমি তোমার মতন করে বুঝো, তোমার মতন করেই লেখো। অনেকে আছে কি অন্য মানুষের নোট ধার করে নিয়ে এই পরে পরীক্ষার আগে বলে যে তোমার নোট দিও। নোট তো আসলে কি, নোট হচ্ছে নিজের মতন করে বুঝে নিজের মতন করে কিছু একটা সংক্ষেপে লেখা, যেটা আমি পরবর্তীতে অল্প একটু দেখলেই বুঝতে পারবো। কারণ একটা বই কোনো এক ব্যক্তি লিখছে বা 2-4 জন মিলে লিখছে, তো সেই জায়গাগুলো প্রত্যেকটা বিষয় এক একজনের বোঝার অ্যাঙ্গেল এক এক রকম হয়। তো আমি একটা জিনিস বলবো, তুমি সেটা তোমার মতন বুঝবা, তোমার মতন তুমি সেটাকে একটু নোট করে রাখবা, পরবর্তীতে জানো তুমি দেখলেই সেটা বুঝতে পারো যে হ্যাঁ বিষয়টা এরকম। হ্যাঁ, এটাই হচ্ছে নোট। তো এই জন্য আমি মনে করি প্রত্যেকের শর্ট নোটটা নিজের করা উচিত। আরেকজনের নোট নিয়ে আরো শর্ট নোট মানে কি শর্টকাট জিনিস, এটা তো তুমি আরেকজনেরটা নিলে বুঝবে না। আরেকজনের নিতে হবে বিস্তারিত জিনিসগুলো, আরেকজনের বিস্তারিত যেখানে লেখা আছে সেরকম যত বিস্তারিত বই আছে সেগুলো তোমার নিতে হবে। নোট আরেকজনের থেকে নিয়ে আসলে কোনো লাভ নাই। তো এটা আমি এই জন্যই বললাম যে আমি যদি আমার মতন, কারণ আমি যে নিয়মগুলো এখানে বলি বা আমি যে নিয়মগুলো অঙ্ক করি, এই অঙ্কগুলো কিন্তু আমার বইয়ের সাথে পুরোপুরি মিলবে না, যদিও এই বইয়ের অনেকগুলো চ্যাপ্টারে আমার কাজ করা আছে বা অঙ্ক করা আছে। তারপরেও এই বই একটা জিনিস, ওই একটা বই আকারে লিখতে গেলে নিয়ম কারণ একটু বিস্তারিত লিখতে হয়, কারণ একটা মানুষ যেন সেটা পড়েই মোটামুটি একটা বুঝতে পারে। কিন্তু যখন আমরা মুখে বলি বা তোমার প্র্যাকটিস করাই, তখন কিন্তু তার চেয়েও একটু সহজ বা অন্যরকম হয়ে যায়, শর্টকাট হয়ে যায়। তো সেইটাকে আমি এখানে বলবো আমার মতন করে, তুমি আবার সেটাকে তোমার মতন করে তোমার মতন বুঝে লিখবে। হ্যাঁ, আমি এই জন্য বিস্তারিত নিয়মকানুনগুলো লিখবো না, আমি মুখে বলে দেবো, তুমি এটা তোমার মতন করে মনে রাখবা বা লিখে নিবা, দেন হচ্ছে আমি কি অঙ্কগুলো সলিউশন করে দেব। তো এর আগের ভিডিওটাই তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে সেখানে আমি 4টা কাজের কথা বলছিলাম, অর্থাৎ থেভেনিন নিয়মে বলছিলাম এরকম যে প্রথম কাজ হচ্ছে আমার যেই শাখার কারেন্ট বের করতে বলবে সেই শাখাটাকে খুলে ফেলবো। তো নর্টনেও ওই সেম কাজ, প্রথম কাজটা যে ধরো আমি 2 নম্বর অঙ্কটা আগে করলাম, তো সেই ক্ষেত্রে এখানে বলছে 15 ওহম এই শাখার কারেন্টটা বের করতে বলছে আমাদের। হ্যাঁ, এই শাখার কারেন্টটা চাইছে, তাহলে এই শাখাটাকে আমি আগে খুলে ফেলছি থেভেনিন হলে। তো এখানেও এটাকে আমি খুলবো, কিন্তু খোলার পরে আরেকটু কাজ বেশি করব, সেটা হচ্ছে এটাকে খুলে লোডটা খুলে এই তারটাকে আবার শর্ট করে দেবো। ওই সময় খোলা রেখে দিতাম, অর্থাৎ রেজিস্ট্যান্সটা খুলে প্রান্তটা খোলাই থাকতো,
এখন আর একটু কাজ বেশি হচ্ছে, সেটা হচ্ছে যে খুলে সেই প্রান্তটাকে শর্ট করে দেব। তার মানে যেই শাখার কারেন্ট নির্ণয় করতে হবে সেটাকে শর্ট করতে হবে। হ্যাঁ, এই শাখাকে শর্ট করে দিতে হবে, সেই শাখাকে শর্ট করতে হবে। এখন দেখো আমি লিখতে চাইছিলাম না, তাও শর্টকাট করে লিখলাম। শর্ট করব কিভাবে? ওই শাখাটা খুলে তারপর শর্ট করব, ঠিক আছে? যেহেতু একটু পার্থক্য, এভাবে লিখলাম। ফার্স্ট কাজ শেষ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ওই খোলা, ওই শর্ট প্রান্ত। আগে আমরা কি করছি? খোলা প্রান্তের ভোল্টেজ নির্ণয় করছি, আর এখন শর্ট করব এবং এই শর্ট প্রান্তের কারেন্ট নির্ণয় করব। খেয়াল করো, এবার কি করব? আমরা কারেন্ট নির্ণয় করব। দ্বিতীয় কাজ, হ্যাঁ, কারেন্ট নির্ণয় করা। কোথায়? শর্ট প্রান্তের, শর্ট লাইনের। আমি এভাবে সংক্ষেপে লিখলাম, অঙ্ক করলে তখন আরো সহজ মনে হবে। হ্যাঁ, কারেন্ট নির্ণয় করা, এটা দিলে তো মনে হবে, অথবা এটা শর্ট লাইনের, ঠিক আছে? শর্ট লাইনের কারেন্ট নির্ণয় করা দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে আগে যেভাবে আমরা আরটিএস নির্ণয় করছি ওই একই রকম এখন আমরা আরএন নির্ণয় করব। অর্থাৎ আরটিএস যে পদ্ধতিতে বের করছি ঠিক একইভাবে আমরা এই সার্কিটের আবার এখন রেজিস্ট্যান্স নির্ণয় করব ওই শর্ট প্রান্তের সাপেক্ষে। মানও সেম হবে, কিন্তু নামটা শুধু দেব নর্টন রেজিস্ট্যান্স অর্থাৎ আরএন, ঠিক আছে? আরএন নিয়ে এর জন্য আমি আর আলোচনা করলাম না। তুমি ভিটি আরটিএস যেভাবে বের করছো সেভাবেই সেম একই জিনিস হবে, নামটা হবে শুধু নর্টন রেজিস্ট্যান্স আরএন। 4 নম্বর কাজটাও সেম। থেভেনিনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? আরটিএস এবং ভিটিএস এদের সমন্বয়ে একটা সার্কিট আঁকাইছিলাম। তবে পার্থক্য হচ্ছে যে সেই সার্কিটটাকে আঁকাইছিলাম সিরিজ, এখন আঁকাবো প্যারালাল। এখানে আর একটা জিনিস বাকি রয়েছে, যেটা হলো কারেন্টটা যে নির্ণয় করব শর্ট লাইনের, সেই কারেন্ট তো একটা পাবো, সেই কারেন্টের নাম দেব আমরা আইএন, ঠিক আছে? সেই কারেন্টের নাম কি দেব? আইএন, অর্থাৎ নর্টন কারেন্ট। খেয়াল করো, আমার এই বর্ণনাগুলো আমার কিন্তু ওভাবে লিখতেছি না, অঙ্কটা ভালো করে বুঝলে এগুলো তুমি এমনিতেই নিজের মতন করে মনে রাখতে পারবে। তাহলে খেয়াল করো, ফোর্থ কাজটা কি হবে আমার? ফোর্থ কাজটা হবে তুমি যে কারেন্টটা পাইলে শর্ট লাইনের মধ্যে অর্থাৎ আইএন, এই কারেন্টটা এবং তুমি যে রেজিস্ট্যান্সটা পাইলে এই রেজিস্ট্যান্সটা এবং যে রেজিস্ট্যান্সটা তুমি খুললে, এই যে 15 ধরো, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা, এই দুইটা রেজিস্ট্যান্স এবং এই কারেন্টটা নিয়ে আমরা একটা সার্কিট আঁকাবো, যে সার্কিটটা হবে প্যারালাল। এখন যেহেতু এখানে কারেন্ট তো ভাগ হয় প্যারালালে, এখন এই কারেন্টটা কি এখানে এসে এদিকে একটা ভাগ হয়ে যাবে, এদিকে একটা ভাগ হয়ে যাবে। তো এখন এইখানে যে কারেন্টটা আসবে এই কারেন্টটাই হবে আমার লোড কারেন্ট অথবা এই 15 ওহমের কারেন্ট। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো, যেহেতু তোমাদের থেভেনিনটা আয়ত্তে আছে। তারপরেও আমি অঙ্কটা করা শুরু করলে আরো সহজ লাগবে। তার আগে আমি আরো একবার সংক্ষেপে বলি, থেভেনিন আর নর্টন প্রায় একই রকম। থেভেনিনে ফার্স্ট যেই শাখার কারেন্ট বের করতে বলে সেই শাখাটাকে খোলাই রাখতে হয়। নর্টনে আরেকটু কাজ বেশি করতে হয়, খুলে রেজিস্ট্যান্সটা খুলে বাদ দিয়ে সেখানে তার দিয়ে সংযোগ করে শর্ট করে দিতে হয়। 2 নম্বরে থেভেনিনের ক্ষেত্রে ওই খোলা দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ নির্ণয় করতে হয় এবং তার নাম হয় ভিটিএইচ। নর্টনের ক্ষেত্রে শর্টের মধ্যে দিয়ে, ওই শর্ট লাইন যে করলাম সেই লাইনের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা নির্ণয় করতে হয়, সেই কারেন্টের নামটা হয় আইএন বা নর্টন কারেন্ট। 3 নম্বর কাজটা একদমই সেম, অর্থাৎ খোলা প্রান্তের সাপেক্ষে, থেভেনিন থিওরেম হলে খোলা প্রান্তের সাপেক্ষে মোট সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হয়। সেক্ষেত্রে ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন হয়ে যায়। একই প্রক্রিয়ায় একইভাবে আমরা ওই শর্ট প্রান্তের সাপেক্ষে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। মানও সেম হবে, শুধু নামটা হবে আর এন, নর্টন রেজিস্ট্যান্স। তখন ছিল আরটিএইচ বা থেভেনিন রেজিস্ট্যান্স, এখন নামটা দেব কি? আর এন, এর মানে হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স।
তিনটা কাজ গেল। চতুর্থ কাজটাও থেভেনিনের মতোই একটা সার্কিট আঁকাবো, তবে থেভেনিনের সার্কিটটা হয় সিরিজ। এরকম ভাই প্রশ্ন করতে পারে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি বা কেমন, তাহলে প্রশ্ন উত্তর কি হবে যে এটা একটা সিরিজ সার্কিট। কিভাবে যদি বলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন, তাহলে বলতে হবে যে এটা একটা প্যারালাল সার্কিট। এই যে এরকম, যেই সার্কিটে নর্টন কারেন্ট সোর্স হিসেবে থাকবে এবং আরএন বা নর্টন রেজিস্ট্যান্স এবং আরএল যে রেজিস্ট্যান্সটা আমরা খুলে ফেলি সার্কিট থেকে, সেই রেজিস্ট্যান্সটা প্যারালালে এই কারেন্ট সোর্সের সাথে সংযুক্ত থাকবে। তো এইভাবে সার্কিটটা আঁকানোর পরে এখন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এখানে কারেন্টটা আমাদের বের করলেই হয়ে যাবে। কারেন্ট ডিভাইডার রুল সবাই আমরা জানি। দেখো আইএল সমান কি হবে, তাহলে এখানে মোট কারেন্ট কি, আইএন হচ্ছে এখন মোট কারেন্ট, তাহলে আইএন ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, আরএন, আর এখানে কি দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল অর্থাৎ আরএন প্লাস আরএল। এটা করলেই আমাদের আই চলে আসবে, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তো আশা করব আমি সবাই নিজের মতন করে খাতায় বিষয়গুলো লিখে নিবে, তাহলে তোমার দেখা যাবে যে অঙ্ক করার ক্ষেত্রে আর বাধার সম্মুখীন হতে হবে না। নইলে কিন্তু অঙ্ক করতে গিয়ে আবার আমার এই ভিডিও বারবার চালিয়ে দেখতে হবে। তো এখন আমরা অঙ্কটা সলিউশনের দিকে যাই। ফার্স্ট কাজটা আমরা করে ফেলি, সবাই করতে পারবো এটা। খাতা নিয়ে নাও, খাতা নিয়ে তুমি অঙ্কগুলো তোলো। যখন ভিডিও দেখতে বসবে তখন যদি খাতা নিয়ে নাও তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, প্র্যাকটিস হয়ে যাবে একদম। ওকে, খেয়াল করো তাহলে এইখানে আমাদের 15 ওহমের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে আমরা খুলে একসাথে শর্ট করে ফেলছি। হ্যাঁ, তাহলে আমাদের এখন থাকলো কি, বাকি জিনিসগুলো থাকলো। এখন ফার্স্ট কাজ শেষ, 1 নাম্বার কাজ শেষ, 1 নাম্বার কাজ আমাদের ওকে, খুলে ফেলা এবং শর্ট করে দেওয়া। থেভেনিন হইলে শুধু খোলা রাখতাম। এখন 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে যে এখানে এই শর্টের মধ্যে কারেন্ট বের করা এবং তার নাম হবে আইএন। এখন খেয়াল করো, আগের সার্কিটটা থেভেনিনের সময়ও এরকম সার্কিট ছিল, এখানে একটা সোর্স ছিল, এখানে একটা লোড ছিল 150 ওহমের। তো সেই লোডটা খুলে দিয়েছিলাম পর, এই সোর্সের জন্য আর কারেন্ট যাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু এটা শর্ট করছে যেহেতু এখন কিন্তু কারেন্ট যাবে। তার মানে এই শাখায় আমাদের এই 100 ভোল্টের জন্য কারেন্ট যাবে, একইভাবে এই 50 ভোল্টের জন্য কিন্তু কারেন্ট যাবে। তাহলে মোট কারেন্ট এই ক্ষেত্রে বের করার জন্য আমরা সুপারপজিশনের হেল্প নিতে পারি। খেয়াল করো, যদি আমরা এই শাখাকে অ্যাক্টিভ ধরি, এটাকে ইনঅ্যাক্টিভ করি, তার মানে কি এটা শর্ট হয়ে যাবে। এটা শর্ট হয়ে যাওয়া মানে কি, এটা আর এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ। তাহলে মোট কারেন্ট আমার কত আসবে, এই 100 ভোল্ট একটু লিখে নিতে পারো, when 100 ভোল্ট অ্যাক্টিভ তখন আইএন প্রাইম, আইএন সিঙ্গেল প্রাইম। এটা কি হবে, আমি আর সার্কিট আঁকাইলাম না যেহেতু আমার জায়গা কম, দরকার নাই যেহেতু সার্কিটের, আমি সার্কিট ছাড়া এটা করতে পারবো আশা করি। খেয়াল করো, তাহলে আমার আইএন, আই মানে কি ভি বাই আর, তাহলে এখানে ভি কত 100, আর আর কত হবে, এটা শর্ট হয়ে গেছে। হ্যাঁ, ধরে নাও এটা শর্ট হয়ে গেছে। তাহলে এই 25 আর 30 হচ্ছে প্যারালাল, 25 প্যারালাল 30 লিখছি আগে, হোক প্যারালাল। এখানে একটা ইনভার্স করতে পারো, যেটা গুণফল বাই যোগফল দিয়েও করতে পারো, যেটা করো তার সাথে যোগ 20। তাহলে খেয়াল করো, এটা আসবে কি, এটা আমার আসবে মোট কারেন্ট, এটা আইএন সিঙ্গেল প্রাইম আসবে না, আইএন সিঙ্গেল প্রাইম হবে আরো পরে, কারণ আমি মোট কারেন্টটা বের করে নিতে হবে। এই সার্কিটের 100 ভোল্ট অ্যাক্টিভ অবস্থায় এই সার্কিটের মোট কারেন্ট, তো আইটি সিঙ্গেল প্রাইম ধরো, তো এটা কত আসবে, এটা আমার আসবে, আমরা একবারে ক্যালকুলেটর দিয়ে এভাবে করতে পারি। খেয়াল করো, এই যে আমাদের ভগ্নাংশ ওঠানোর যে সিম্বলটা আছে সেটা নিয়ে নিলাম, তারপরে 100 দিলাম, তারপরে এখানে খেয়াল করো আমার আছে 30 ইনভার্স প্লাস 25 ইনভার্স হোল ইনভার্স প্লাস গিয়ে আমার হচ্ছে 20, একবারে রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, এসডিতে দিলে 2.97। এখন খেয়াল করো, এই যে কারেন্ট আমি পাইলাম, এই কারেন্টটা কি এই সোর্স থেকে এসে এটা যেহেতু শর্ট এই দিকে গিয়ে এই পর্যন্ত আসবে, এটা কিন্তু মোট কারেন্ট। এই কারেন্ট আবার ভাগ হয়ে এখানে কত আসবে সেটা আমার দেখতে হবে। তাহলে আইএন সিঙ্গেল প্রাইম ধরো, এখন এটাকে ধরলাম আমরা আইএন, আইএন সিঙ্গেল প্রাইমটা কি হবে, মোট কারেন্ট
ইন্টু বিপরীত শাখা এই পর্যন্ত মোট আসছে। এখন এই 25টা আমার বের করতে হবে, 25 বিপরীত কত 30, আর দুই শাখার যোগফল হবে 30 যোগ 25। হ্যাঁ, এখন খেয়াল করো আমার মোট কারেন্ট যেটা আসছে এটা তো ক্যালকুলেটরে আছে, এর সাথে আমি 30 গুণন করি, তারপরে ভাগ করে দেই আমার 55, তাহলে এটা আসতেছে 1.62। খেয়াল করো এই কারেন্টটা কিন্তু ওই উপরের দিক থেকে নিচের দিকেই যাবে, পজিটিভলি যাবে, এরকম পজিটিভ ধরতে পারো অথবা এরকম চিহ্ন দিয়ে নিচে রাখতে পারো। তাহলে সিঙ্গেল প্রাইম মানে কি প্রথম সোর্সের জন্য কারেন্ট, এখন এই সোর্সের জন্য আবার এদিকে কারেন্ট আসবে, সেটা বের করতে হবে। তাহলে খেয়াল করো when 50 ভোল্ট অ্যাক্টিভ, 50 ভোল্ট অ্যাক্টিভ করলে সার্কিটটা এটা শর্ট হয়ে যায়। খেয়াল করো এটা শর্ট হয়ে গেলে এইখান থেকে কারেন্ট বের হয়ে এই দিকে একটা যাবে আর এই দিকে একটা যাবে, বাকি এখানে এসে আবার মিলিত হয়ে এই দিক দিয়ে কিন্তু মোট কারেন্টটাই এই 50 ওহমের মধ্যে প্রবেশ করবে। তার মানে এই 50 ভোল্ট যখন অ্যাক্টিভ, 50 ভোল্ট যখন আমার অ্যাক্টিভ তখন কিন্তু মোট কারেন্ট সার্কিটের মোট কারেন্টটাই হবে আমার আইএন সিঙ্গেল প্রাইম। সেই ক্ষেত্রে আমাদের আর এরকম আইটি ধরতে হচ্ছে না, এটা ডাবল প্রাইম, সরি ডাবল প্রাইম। তাহলে আইএন ডাবল প্রাইমটা কি হয় দেখো, মোট ভোল্টেজ আছে আমার 50 আর মোট রেজিস্ট্যান্স কি হবে, এখন এটা যেহেতু শর্ট এটা আর এটা হবে প্যারালাল, তার সাথে এটা হবে সিরিজ, 20 প্যারালাল 30 প্লাস হচ্ছে 25। আমি কিন্তু একটু শর্টকাটে চলে গেছি যেহেতু রিপের বেশ কয়েকটা অঙ্ক করা হয়েছে, এখন আশা করি সিরিজ প্যারালাল এগুলো তোমরা বুঝবে। এটা ক্যালকুলেশন আমি একদম ক্যালকুলেটর করে দেখাচ্ছি তোমাকে। দেখো 50 আমি এই যে এখানে দিয়ে ভগ্নাংশ আকারে যেটা তোলা যায় সেভাবে তুলবো, 50 দিলাম, এরপরে যে এই সাইডে চাপ দিলে নিচে চলে যাবে কাটচর, তারপরে আমি 20 প্যারালাল মানে কি ইনভার্স দিব, তারপরে 30, তারপরে ইনভার্স, তারপরে হোল ইনভার্স, প্যারালাল মানে এটা, এর সাথে আমার যোগ করতে হবে 25। তাহলে একবারে আমার কারেন্ট চলে আসছে 1.35 অ্যাম্পিয়ার। এখন দেখো এই কারেন্টটাও কিন্তু এদিক থেকে ঘুরে এদিকে এক ভাগ গিয়ে এই দিক দিয়ে এই দিকেই যাচ্ছে, তার মানে এটাও পজিটিভ বা এরকম নিচের দিকেই প্রবাহিত হবে, তার মানে দুইটা কারেন্টের দিক সেম। তাহলে আমার আইএন এটা হবে কি দুইটার যোগফল 1.62 প্লাস 1.35, তো 1.35 প্লাস 1.62 এটা আমার আসবে 2.97 অ্যাম্পিয়ার। হ্যাঁ 2.97 অ্যাম্পিয়ার। তাহলে আইএন একটা কাজ আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, একটা কাজ হয়ে গেছে, এবং সেটা হচ্ছে কি আমাদের এই সার্কিটটা নিচ্ছি আমরা, তাই না, এই সার্কিটটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সার্কিট। তাহলে আইএন হচ্ছে আমার 1.97। ঠিক আছে, আমাদের কিন্তু এই পর্যন্ত ম্যাথ ঠিকই আছে। এখন আমরা কি করব, এখন আমরা আর এন বের করব। আর এন, তো আর এন এর ক্ষেত্রে আমি কি বলছিলাম, ওই যে ভিটি আর টিএইচ যেভাবে বের করে সেভাবেই আর এন, অর্থাৎ এটা শর্ট হয়ে যাবে এবং এই শর্টের সাপেক্ষে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা একটা সার্কিট আঁকাই নিই, আর এন বের করার ক্ষেত্রে আমরা একটা সার্কিট আঁকাই নিই। তো এই যে এই শর্ট থেকে আমরা চলে যাই, শর্ট থেকে এদিকে চলে যাই, এটা শর্ট এর সাপেক্ষে করব, তো এটা শর্ট হবে, তো এটা শর্ট, এখানে 20, এখানে আমার 30 আছে থাকুক, এখানে 25, এটাও শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে এই যে এরকম শর্ট দেওয়া আর না দেওয়া একই কথা। তাহলে এইখানে আমরা এখন আরএন পাবো। সেক্ষেত্রে দেখো এই 20 একটু ভালো করে খেয়াল করো কিন্তু, হ্যাঁ 20 এখানে আছে আমার 30 আর এখানে আছে 25, তাহলে এটা আর এটা প্যারালাল, এই যে এটার মতই অনেকটা, হ্যাঁ এটা অনেকটা না এটাই, যদিও এখানে আমরা আলাদা করি নাই। তাহলে 20 আর 30 প্যারালাল 20, এর সাথে যোগ হচ্ছে 25, এটাই হবে আমার আর এন। তাহলে 20 আর 30 প্যারালাল, এর মানে কি আমরা বলছিলাম এভাবে করবো যে 20 ইনভার্স যোগ 30 ইনভার্স হোল ইনভার্স প্লাস 25, তাহলে 37 আসে এটা। হ্যাঁ, আর এন আসলো আমার 37 ওহম। আর এন খেয়াল করো, আমার ফার্স্ট আইএন আমরা বের করছি, এরপরে আর এন ইজিলি বের হয়ে গেছে। আমরা বুঝছি কিনা বিষয়টা, এই দিক থেকে এই দিকে যাবো হিসাব করে। তাহলে এটা এই দিক থেকে দেখো, এই দিক থেকে যদি কারেন্ট আসে বা এই দিক থেকে, তাহলে কি কারেন্টটা এখানে এসে ভাগ হয়ে যায়, এটার মধ্যে পুরো কারেন্টটাই আসবে, এই দিকে এসে দুইটা ভাগ হয়ে যাবে, তার মানে এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ।
তাহলে তিনটা কাজ আমার শেষ। ফার্স্ট কাজ খুলে শর্ট করা, দ্বিতীয় কাজ আরএন বের করা। তো আরএন দুইটা সোর্স ছিল, জন্য দুইবার করে বের করে নিতে হচ্ছে সুপারপজিশনের সাহায্য নিয়ে। সরি আইএন আর আরএনটা আমরা কিভাবে করলাম, আরএনটা আমরা ডাইরেক্ট ওই আরটিএস যেভাবে বের করে সেভাবে করে ফেললাম। এখন ফোর্থ কাজটা হচ্ছে আমরা বলছিলাম যে আমাদের একটা কারেন্ট সোর্স নিতে হবে যেখানে আইএন থাকবে, আর বাকি দুইটা রেজিস্ট্যান্স আমাদের প্যারালালে থাকবে। কোন দুইটা রেজিস্ট্যান্স? একটা হচ্ছে আমার আর এল অর্থাৎ খোলা রেজিস্ট্যান্স যেটা খুললাম, আর একটা হচ্ছে আর এন, এটা হচ্ছে কি আর এল খুললাম, আর এটা হবে আর এন যেটা আমরা বের করলাম 37। আর কারেন্ট সোর্সটা কি হবে, যে কারেন্ট সোর্সটা পেলাম এটা কি হবে, এটা হবে আইএন। এই যে আইএন দেখো 2.97, এটা হবে কি আইএন 2.97। তাহলে এখন আমার দরকার কি, এইখানের কারেন্ট, এই জায়গার কারেন্ট, এটাই মূলত আইএল অথবা I15 ওহম। হ্যাঁ, এই যে খেয়াল করো I15 ওহম, বা এটা কি আমরা বলছি যে ধর আইএল, তাহলে এটা হবে কি কারেন্ট ডিভাইডার রুল। দেখো মোট কারেন্ট কত 2.97 ইন্টু বিপরীত শাখা কোনটা আমরা এইটা বের করতে চাচ্ছি, তাহলে বিপরীত 37, আর দুই শাখার মোট রেজিস্ট্যান্স হচ্ছে 37 প্লাস 15। এখন এটা করলে যা আসে তাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এটা 2.97 ইন্টু 37 বাই হচ্ছে 37 প্লাস 15। খেয়াল করো ক্যালকুলেটর দেখা যায় কিনা আমি জানি না, এগুলো এমনিতেই পারবো, আসলে আমার দেখানোর মনে হয় প্রয়োজন নেই। সেক্ষেত্রে এখানে 2.11 চলে আসবে, যেহেতু এটা রেজিস্ট্যান্স কম, বেশি কারেন্টের দিকে যাবে। তো এটা আসতেছে 2.11 অ্যাম্পিয়ার। এটাই হবে আমাদের কি সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। তো খেয়াল করো জিনিসটা একটু খেয়াল করো, এটা আমাদের মিলছে কিনা আমরা একটু খেয়াল করি। আমরা নর্টনের ক্ষেত্রে এটা একদম একুরেট মিলে গেছে। হ্যাঁ, ও সরি, এখানে আমাদের কারেন্ট চাইনি, ভোল্টেজ চাইছে, অর্থাৎ এই শাখার ভোল্টেজ ড্রপটা চাইছে। তো ভোল্টেজ ড্রপ আমরা কারেন্ট বের করতে হবে, কোনো সমস্যা নাই। আমরা কারেন্ট পর্যন্ত গেলে এর সাথে আর একটা লাইন বেশি করতে হবে, এই আর কিছু না। আমরা এখানে যেটা লিখছিলাম এটাও একটা অ্যান্সার হতে পারে, অনেক সময় এটাও চাইতে পারে। তো ওটা আমার হয়ে গেছে অলরেডি, এটা আমরা বের করে ফেলছি। এখন ধরো যে V15 ওহম, তার মানে এই জায়গার ভোল্টেজ ড্রপ। তো ভোল্টেজ আমরা কি জানি, এখানেই আমি করে দিলাম, ভোল্টেজ জানি কি V ইকুয়াল টু IR, মূল সূত্র হচ্ছে V ইকুয়াল টু IR। তো V15 এর মানে কি এই জায়গার কারেন্ট এবং এই জায়গার রেজিস্ট্যান্স। তো এখানে কারেন্ট আমি বের করলাম, এত কাহিনী করে, তো এখানে কারেন্টই বের করলাম। এখন এর সাথে জাস্ট আমার এই 15টাকে গুণ করে দিতে হচ্ছে, আর কোনো কাজ আছে? আর কোনোই কাজ নাই। অর্থাৎ অ্যান্সার আমার ক্যালকুলেটরে যেটা আছে সেটার সাথে শুধু 15 গুণ করাটা হচ্ছে আমার কাজ। তাহলে এটা আসতেছে আমার 31.699 ধরা যেতে পারে, বা 699। তাহলে এখন কি হয়ে গেল, একটা ভোল্ট। এটা অ্যান্সার 31.699 বা 7 ধরা যায়, বা 7170 এরকম ধরা যায়। তো এটা ভোল্ট। তো ভোল্টেজ চাইলে এটা কোনো বিষয় না, ঘাবড়ানোর কিছু নাই। কারেন্ট চাইলেও আমার কারেন্ট বের করতে হবে, ভোল্টেজ চাইলেও একই নিয়মে কারেন্ট বের করতে হবে। তারপরে গিয়ে শুধু সেখানে রেজিস্ট্যান্সটা দিয়ে আবার গুণ করে দিতে হবে, যেহেতু আমরা জানি V ইকুয়াল টু IR। তো আশা করি তোমরা নর্টনের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। থেভেনিনটা যদি ভালো করে দেখো তাহলে নর্টনেরটাও অনেকটা সহজ লাগবে। আর আমি তো আরো একটা অঙ্ক করবই, তো এইটাইও যদি একটু কনফিউজ থেকে থাকে আশা করি ওই দ্বিতীয়টা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমার মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি এখানের কারেন্টটা বের করব, এখানে কারেন্ট এসেছে। হ্যাঁ, এখানে কি মাঝখানের শাখাটা কারেন্ট বের করতে বলছে। তো ফার্স্ট কাজ কি, সেম ভাবে আমরা করে ফেলি। ফার্স্ট কাজটা হচ্ছে আমার শর্ট করা। কোথায় শর্ট? যেখানে আমার কারেন্ট বের করতে বলবে সেই শাখাটা শর্ট। এই জায়গায় আমার ছিল 20, এই 20কে আমরা আউট করে দিয়ে শর্ট করে দিলাম, 20কে আমরা খুলে রাখলাম এবং শর্ট করে দিলাম। তো এখানে 6, এখানে 9। খেয়াল করো, এই যে শর্ট। এখন এই শর্টের মধ্যে দিয়ে কি করতে হবে, এই শর্টের মধ্যে কারেন্ট বের করতে হবে আমার, এবং এই শর্টের সাপেক্ষে রেজিস্ট্যান্স বের করতে হবে। তো আগে আমরা কি করবো, কারেন্টটাই বের করি। খেয়াল করো, এটা সহজ হবে। তো এইখানে একটু কাহিনী আছে, এখানে একটু কাহিনী আছে কি, যে এখানে দুইটা সোর্স
দুইটা সোর্সের জন্য এখানে কারেন্ট যাবে, কিন্তু কিন্তু কি, যখন এই সোর্স অ্যাক্টিভ অর্থাৎ 6 ভোল্ট, যখন 6 ভোল্ট অ্যাক্টিভ, তখন এই জায়গায় কারেন্ট, ধরো এখানে IN সিঙ্গেল প্রাইম ধরলাম যখন 6 ভোল্ট, তো IN সিঙ্গেল প্রাইম এই 6 ভোল্টের জন্য যে কারেন্ট যাবে সেটা এই 10 এর মধ্যে গিয়ে এখান থেকেই পুরোটা পার হয়ে চলে আসবে, এদিকে যাবে না। এখন বলতে পারো কেন স্যার, কেন? এটাই তো মজার বিষয়। এখানে এই লাইনটা যেহেতু শর্ট, এই দিকে কি রেজিস্ট্যান্স আছে, তো এই দিকে আর কারেন্ট যাবে না। বেসিক ইলেকট্রিসিটিতে আমরা এরকম অনেকগুলো অঙ্ক করিয়েছি বা বলে দিছি যে শর্ট লাইন পাইলে কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে কখনো যাবে না। আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে বলে দেই যে কারেন্ট হচ্ছে এই তোমার বাইক যারা চালায় এদের মতন বৈশিষ্ট্যের, অর্থাৎ কেউ যদি বাইক নিয়ে কোনো একটা জায়গায় যেতে চায়, সেই ক্ষেত্রে যদি তার জন্য একাধিক রাস্তা থাকে, যাওয়ার যদি একাধিক রাস্তা থাকে, এবং ধরো 3টা রাস্তা আছে, আমি এখান থেকে ঢাকার দিকে যাব, ওখানে ঢাকায় যাইতে আমার 3টা রাস্তা আছে, তো এই 3টা রাস্তার মধ্যে আমি জানি শিওর যে এই রাস্তাটা ভাঙা, অথবা এই রাস্তার ব্রিজ ভাঙা, অথবা এই রাস্তায় জ্যাম আছে, প্রচুর জ্যাম পড়বে, ভাঙা না, ধরো জ্যাম পড়বে। আর একটা রাস্তা একদম নতুন হয়েছে, এই রাস্তায় ভাঙাচুরাও নাই এবং জ্যাম হয় না। তাহলে একটু যদি ওই রাস্তাটা বড়, বেশি পথেরও হয়, বেশি সময় মানে বেশি পথ হয়, পথ বেশি, তারপরেও কিন্তু সবাই ওই রাস্তাটাই চয়েস করবে, কারণ জ্যামে দাঁড়াই থাকার চেয়ে ভাঙ্গা রাস্তায় চালানোর চেয়ে ওই সোজা রাস্তা, ওই রাস্তাটা একটু ঘোরা হলেও ওইটা দিয়ে দ্রুতই আসলে যাওয়া যাবে। হ্যাঁ, তো কারেন্টটা হচ্ছে ঠিক একই রকম। তুমি বাইকার হয়তো বা ভুলও করতে পারে, যে ধারণা করলো যে এটা মনে হয় জ্যাম হবে, আসলে সেটা না হয় অন্যটাও জ্যাম হতে পারে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে ভুল হবে না। অর্থাৎ কারেন্ট বা বিদ্যুৎ যদি কখনো ডিরেক্ট শর্ট লাইন পায়, অর্থাৎ এমন একটা লাইন যদি পেয়ে যায় যে তার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে সে রেজিস্ট্যান্স যুক্ত লাইনে মোটেই যাবে না। দেখো এখানে কিন্তু এটা ওপেন না, শর্ট হবে, তারপরেও কারেন্ট এদিকে যাবে না। তার মানে এই 6 ভোল্টের জন্য এইখানে যে কারেন্টটা যাবে সেটা শুধু এই 10 ওহম হয়েই এদিক দিয়ে চলে আসবে। তার মানে এইখানের কারেন্টটা হবে এই ক্ষেত্রে 6/10, এটা মনে হয় 0.6 হবে সম্ভবত। তো কারেন্টটা নিচের দিকেই যাবে, প্লাস ধরতে পারো অথবা নিচের দিকে চিহ্ন দিয়ে রাখতে পারো। একইভাবে যখন এই 9 ভোল্ট এটা অ্যাক্টিভ হবে, যখন 9 ভোল্ট অ্যাক্টিভ, তখনও একই কাজ ঘটবে। এটার জন্য যেহেতু এদিক দিয়ে শর্ট, এটার জন্য এদিক দিয়ে শর্ট পেয়ে যাচ্ছে, তো এই 9 ভোল্টের জন্য তোমার আইএন যেটা হবে, ডাবল প্রাইম ধরো, সেটা হবে 9/12। তো এটার ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন দেখে নিতে পারি। এটা আসবে আমার 0.75। তো এখন এটা আমাদের হচ্ছে 0.75, 0.6, ঠিক আছে। তো এখন এই দুইটা কারেন্ট কি, তাহলে দুইটা কারেন্টই যেহেতু একই দিকে, এটা ঘুরে এদিক দিয়ে আসতেছে, এটার কারেন্ট ঘুরে এদিক দিয়ে আসতেছে, তাহলে আইএনটা এখন আইএন করে ফেলি। এখন আমরা আইএন সিঙ্গেল প্রাইম এবং ডাবল প্রাইম আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, তোমার এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আইএনটা বের করবো। তাহলে আইএন দুইটা যেহেতু একই দিকে, তার মানে আইএন দুইটা কি হবে, যোগ হয়ে যাবে, আইএন দুইটা যোগ হয়ে যাবে। 0.6 প্লাস 0.75, তো 0.6 আর 0.75 এই দুইটাকে যোগ করলে হবে কি 1.35 অ্যাম্পিয়ার। তো আইএন হয়ে গেল আমার, একটা কাজ শেষ, আইএন হয়ে গেল। ফার্স্ট শর্ট করলাম, এরপরে দ্বিতীয় কাজ ছিল আইএন, শর্ট করলাম, প্রথম কাজ শেষ, এটা হচ্ছে কি দ্বিতীয় কাজ শেষ, দ্বিতীয় কাজ হয়ে গেল। এখন তৃতীয় কাজটা আমরা কি বলছিলাম, যে খোলা এই শর্ট প্রান্তের সাপেক্ষে আমাদের রেজিস্ট্যান্স সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হবে। সেক্ষেত্রে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স গুলো আমার কি হবে, শর্ট হয়ে যাবে। তো শর্ট হয়ে যদি যায়, তাহলে এখানে এরকম 10, এদিকে আছে 12, আর এটা শর্ট হয়ে যাবে এরকম। তো এখন এই শর্ট প্রান্ত থেকে ধরো এখান থেকে কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, তো কি কারেন্ট এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, তার মানে কি কারেন্ট ভাগ হওয়ার সুযোগ আছে। কারেন্ট ভাগ হওয়ার যখনই সুযোগ তখনই প্যারালাল, কারেন্ট ভাগ হওয়ার যখনই সুযোগ তখনই প্যারালাল। তাহলে এখন দেখো এখানে RTH যা হতো এখন RN তাই হবে। তাহলে কি হবে, এটা দুইটা জাস্ট প্যারালাল। তো এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল করলে যা হয়। তো
তো দুইটা প্যারালাল আমরা দুইটার গুণফল বা যোগফল দিয়েও করতে পারি, ইনভার্স দিয়েও করতে পারি, তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই করবে, কোনো সমস্যা নেই। তো এটা করলে আমাদের আসবে হচ্ছে 5.4545 এরকম, 5.45 এটুকু আমরা নিলাম। থার্ড কাজ শেষ, এটা কি তৃতীয় কাজ। এখন চতুর্থ কাজ কি, একটা সার্কিট আঁকাইতে হবে, সুন্দর করে আঁকাবে। হ্যাঁ, আমার কিন্তু লেখা সুন্দর হয় না, কিন্তু তোমরা কিন্তু সুন্দর করবে, অবশ্যই সুন্দর করে আঁকাবে, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে। তো এই যে সার্কিটটা আমরা আঁকালাম, এই সার্কিটে কারেন্ট সোর্সটা হবে কি IN 1.35, আর রেজিস্ট্যান্স এই পাশে দেবো আমরা RN 5.45, আর এই পাশে দেবো আমরা সরি এটা কিন্তু কারেন্ট না, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। কারেন্ট আমরা বের করব 5.45। এখানের কারেন্ট বের করার তোমাদের দরকার নাই, মানে এখানে কারেন্ট বের করার দরকার আছে, দরকার নেই, আমাদের বের করার দরকার এখানে, এবং সেটা হবে IL অথবা এই যে I20 IL। আর এখানে আমরা যে রেজিস্ট্যান্সটা দেব সেটা হবে কি, যে রেজিস্ট্যান্সটা আমরা খুলেছি, কত করলাম 20, তাহলে এটা হবে 20। দেখো একটু ভালো করে দেখো, আশা করি সবাই বুঝতে পারতেছো। তাহলে 5.45 আর হলো 20। এখন আমি এই শাখার কারেন্টটা বের করতে চাচ্ছি, তাহলে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমি IL-টা যদি বের করি, IL আর I20 একই কথা, বারবার বলতেছি যে IL আর I20 একই কথা। তাহলে খেয়াল করো, মোট কারেন্ট আমার কত 1.35, দেখি তাহলে হয়তো দেখা যাবে না, মোট কারেন্ট 1.35। এই শাখার কারেন্ট আমি চাচ্ছি, তাহলে বিপরীত শাখা এটা, অর্থাৎ 5.45 ভাগ হবে দুই শাখার কারেন্ট রেজিস্ট্যান্সের যোগফল, তার মানে 5.45 প্লাস 20। এখন এটা আমার মনে হয় সবাই ক্যালকুলেশন করতে পারবে, এবং এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 0.29 অ্যাম্পিয়ার। এটাই হবে আমার অ্যান্সার। চাইলে আরেকবার আমরা করে দেখতে পারি, অনেক সময় বইয়ে ভুলও করে। তো আমরা দেখি যে এখানে কি আছে, 1.35 ইন্টু 5.45 বাই হচ্ছে 5.45 প্লাস 20, তো এটা আসছে চাপলে 0.289, তার মানে 0.29। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা নর্টন এর থিওরেমটা ভালো করে আয়ত্ত করতে পারলে, এবং এই দুইটা ম্যাথ বা এই টাইপের ম্যাথগুলো তোমরা করতে পারবে, চেষ্টা করবে সবাই। ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।